হ্যালো, আসসালামু আলাইকুম। যারা এইমাত্র লাইভ ক্লাসে জয়েন করেছেন তারা একটু জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। অনেকেই চলে আসছেন, অন্তর দেই নমস্কার জানিয়েছেন, খালিদ আহমেদ সালাম দিয়েছেন, পাপন পল আদাব জানিয়েছেন। ওকে, সো আশা করি সবাই চলে আসছেন। তো আমরা স্ক্রিনে একটি প্রশ্ন রেখেছি, আপনারা যারা স্ক্রিনের ব্যাপারটা দেখেছেন তারা একটু বলবেন। আই ডোন্ট নো, আর দেয়ার এনি লাঞ্চ স্পেশালস? তো এটা আসলে সেন্টেন্সটা কী হবে একটু আপনারা আনসার করবেন যারা লাইভ ক্লাসে জয়েন করেছেন, এবং যারা এখনও জয়েন করেন নাই তাদের জন্য আমরা একটু ওয়েট করি। ওকে, সো আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, একটু আমাকে জানাবেন। ক্লিয়ার বলেছেন অনেকেই। সো আমরা আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে একের এফ। সো চলুন আমরা আমাদের আলোচিত ক্লাসটি শুরু করি। Welcome to today's Just Now. সো অনেকেই চলে আসছেন। সো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস নাম্বার হচ্ছে একের এফ। তো চলুন আমরা প্রথমেই যে টপিক্সটা আমরা রেখেছি সেটি হচ্ছে কি হোয়াট ভার্সাস দ্যাট। হোয়াট এবং দ্যাটের মধ্যে কি পার্থক্য, ঠিক আছে? অনেকের এটা মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে হোয়াট এবং দ্যাটের মধ্যে কি পার্থক্য। তো প্রথমে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি হোয়াট যে শব্দটা এটা হচ্ছে কি একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, আর এটা কি, এটা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড না। দেখুন পার্থক্যটা একটু ভালো করে খেয়াল করুন। হোয়াট কিন্তু WH ওয়ার্ড, বাট দ্যাট শব্দটা কিন্তু WH ওয়ার্ড নয়। এটা একটা পার্থক্য। 2 নম্বর পার্থক্য হচ্ছে হোয়াট দিয়ে আমরা কোশ্চেন করতে পারি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ইউর নেম, বাট দ্যাট দিয়ে কিন্তু আমরা কোশ্চেন করতে পারি না। পার্থক্যগুলো খেয়াল করেন। পার্থক্য, হোয়াট দিয়ে আমরা কোশ্চেন করতে পারি, দ্যাট দিয়ে আমরা কোশ্চেন করতে পারি না। অ্যান্ড থার্ড হচ্ছে হোয়াটও রিলেটিভ প্রোনাউন, দ্যাটও রিলেটিভ প্রোনাউন, তবে হোয়াট হচ্ছে কি ফিউজড রিলেটিভ প্রোনাউন, আর দ্যাট কিন্তু ফিউজড রিলেটিভ প্রোনাউন না, ঠিক আছে? সো এই পার্থক্যগুলো একটু ভালো করে খেয়াল করবেন। এবং এই দ্যাট শব্দটা এবং হোয়াট শব্দটার মধ্যে কি পার্থক্য, যে রিলেটিভ প্রোনাউন হওয়া সত্ত্বেও এটা রিলেটিভ প্রোনাউন, এটাও রিলেটিভ প্রোনাউন, বাট এটা হচ্ছে কি এই ওয়ার্ডটা হচ্ছে আপনার ফিউজড, আর এটা কি ফিউজড না। এই ওয়ার্ডটা হচ্ছে কোশ্চেন করা হয়, আর এই দ্যাট দিয়ে কোনো কোশ্চেন করা হয় না। এটাই হচ্ছে আমাদের মেইন পার্থক্যটা। এই পার্থক্যটা আশা করি আপনাদের নজরে পড়েছে এবং আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা এখন হোয়াট এবং দ্যাট দিয়ে কিছু সেন্টেন্স আমরা এখানে লিখছি। দেখুন সেন্টেন্সের উদাহরণ দেওয়া আছে, একটু দেখবেন। যাই হোক, এই হোয়াট এবং দ্যাটের মধ্যে পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী যে টপিক্সে আসি সেটা হচ্ছে কি আদার ওয়ার্ডস that are often used as nominal relative include whatever, whichever, where, wherever, whenever and how। অর্থাৎ আমরা শিখেছিলাম আগের অধ্যায়ে যে কি শিখেছিলাম, আগের চ্যাপ্টারে শিখেছিলাম যে ফিউজড রিলেটিভ প্রোনাউন দিয়ে কি হয়, আপনার রিলেটিভ ক্লজ তৈরি হয় এবং সেটা কি নাউন ক্লজ হয়। ফিউজড রিলেটিভ প্রোনাউন দিয়ে কি হয়, নাউন ক্লজ হয়, শিখছিলাম না? ফিউজড রিলেটিভ প্রোনাউন ওয়ার্ড দিয়ে যেমন নাউন ক্লজ হয়, তেমনই হোয়াট এভার দিয়েও আপনি ঠিক সেমভাবে হুইচ এভার, হোয়াট এভার, ওয়ার, ওয়্যার এভার, ওয়েন এভার অ্যান্ড হাউ, এগুলো দিয়ে আপনি কি করতে পারেন, নাউন ক্লজ মেকিং করতে পারেন। যেমন দেখুন টেক, টেক, টেক মানে কি লও, লও, নাও বা লও, হোয়াট এভার ইউ ওয়ান্ট, হোয়াট এভার ইউ ওয়ান্ট। খেয়াল করেন এখানে আমরা যে হোয়াট এভার ইউ ওয়ান্ট ক্লজটা লিখেছি, এই ক্লজটা হচ্ছে কি, এই ক্লজটা হচ্ছে টেক ভার্বের, এই যে এই ক্লজটা হচ্ছে কি, এই ক্লজটা হচ্ছে টেক ভার্বের অবজেক্ট, ঠিক না? টেক ভার্বের অবজেক্ট হচ্ছে কি এই হোয়াট এভার। টেক হোয়াট এভার ইউ ওয়ান্ট মানে কি
তোমার যা ইচ্ছা ততটুকুই লও, লও ততটুকু যতটুকু তুমি চাও। টেক হোয়াট এভার ইউ ওয়ান্ট। তাহলে এখানে খেয়াল করুন এই হোয়াট এভারের কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নাই, আছে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, এই কারণে এটাও কিন্তু এখানে ফিউজড হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং এই ডাব্লিউএস ওয়ার্ডটি দিয়ে যে ক্লজটি হয়েছে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় নাউন ক্লজ। কেন? কারণ এই টেক ভার্বের অবজেক্ট হিসেবে এটি গ্রহণ করেছে। ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণ দেখি, খেয়াল করেন। এখানে বললাম ইউ ক্যান কাম, ইউ ক্যান কাম ওয়েন এভার ইউ ওয়ান্ট, ওয়েন এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান কাম ওয়েন এভার ইউ ওয়ান্ট, তুমি যখনই চাও তখনই তুমি আসতে পারো। ইউ ক্যান কাম ওয়েন এভার ইউ ওয়ান্ট, যখনই তুমি চাও তখনই তুমি আসতে পারো। তারপর দেখুন লুক অ্যাট, তাকাও, সরি এখানে খেয়াল করেন এই ওয়েন এভারের ব্যাপারটা, এটা যদিও আপনার কাছে মনে হতে পারে যে এটা ফিউজড, বাট এটা কিন্তু আপনার এখানে কি পুরো ক্লজটা হচ্ছে একটা আপনার টাইম দিচ্ছে, টাইম। ঠিক আছে, এই উদাহরণটার দিকে একটু ভালো করে খেয়াল করবেন। এটা আমরা ডিলিট করতে ভুলে গেছি, ডিলিট না মানে এখানে আমরা রেখেছি এই জন্য যে এটা আসলে ওয়েন এভার শব্দটাও কিন্তু কি নেয় নাই, আপনার কোনো অ্যান্টিসিডেন্ট নেয় নাই। ঠিক আছে, সো অ্যান্টিসিডেন্ট নেয় না, সেই হিসেবে এটা ফিউজড। বাট ফিউজড হলেও এখানে যে ক্লজটা তৈরি হয়েছে ওয়েন এভার ইউ ওয়ান্ট, তুমি যখনই চাও, তুমি যখনই চাও, এই ক্লজটা কিন্তু একটা কি ক্লজ, এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা কিন্তু আপনার নাউন ক্লজ না। ঠিক আছে, সো ইউ ক্যান কাম ওয়েন এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান কাম এনি ডে দ্যাট ইউ ওয়ান্ট। এখানে যদি আপনার এইভাবে দেখুন, আমরা এখানে কি দেখাচ্ছি, যদি আপনার এইভাবে এনি ডে একটা থাকতো, অ্যান্টিসিডেন্ট থাকতো, ইউ ক্যান কাম এনি ডে, তারপর বলতাম কি ওয়েন, তারপর এখানে বলতাম ওয়েন ইউ ওয়ান্ট, তখন এটা কি হতো, অ্যাডজেক্টিভ ক্লজ হতো। বাট এখানে যেহেতু অ্যান্টিসিডেন্ট নেই, দেখুন এখানে যেহেতু অ্যান্টিসিডেন্ট নাই, সে কারণে এটা কি ক্লজ হয়ে গেছে, এখন অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেছে, যে ইউ ক্যান কাম ওয়েন এভার ইউ ওয়ান্ট, তুমি যখনই চাও তখনই তুমি এসো। তারপরে দেখুন লুক অ্যাট, তাকাও, লুক অ্যাট, তাকাও কোন দিকে, হাউ হি ট্রিটস হিজ ওয়াইফ, লুক অ্যাট হাউ হি ট্রিটস হিজ ওয়াইফ, মানে সে তার ওয়াইফের সাথে কীভাবে আচরণ করে সেদিকে তাকাও। তাহলে এখানে বলেন তো হাউ হি ট্রিটস হিজ ওয়াইফ কি ক্লজ, এটা কিন্তু নাউন ক্লজ, কারণ কি এটা প্রেপোজিশনের পর বসেছে, এই কারণে এটা নাউন ক্লজ। ঠিক আছে, এই ব্যাপারটার দিকে একটু ভালো করে খেয়াল করবেন, সেন্টেন্সগুলো বুঝতেছেন কিনা, কেন কোনটা কি ক্লজ হচ্ছে। আবার দেখুন পরের সেন্টেন্সে, রিড, পড়ো, হোয়াট এভার, রিড, পড়ো, হোয়াট এভার ইজ এভেলেবল। তাহলে দেখুন এই ক্লজটা বলেন তো কি ক্লজ, যারা এখানে আছেন তারা একটু রেসপন্স করবেন, এই ক্লজটা এখানে কি ক্লজ, হোয়াট এভার ইজ এভেলেবল, রিড হোয়াট এভার ইজ এভেলেবল, এই ক্লজটা নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ, আপনারা আনসার করবেন। তারপরের সেন্টেন্সে আমরা চলে আসি, দেখুন রোমান্টিক স্টোরিজ আর অল দ্য সেম, হুইভার দ্য অথর ইজ, দেখুন যেই লেখক হোক না কেন, রোমান্টিক স্টোরিজ আর দ্য সেম, রোমান্টিক যে স্টোরিগুলো আছে সবগুলো কি একই, হুইভার দ্য অথর ইজ, লেখক যেই হোক। অনেকে বলছেন অ্যাডজেক্টিভ, দেখুন এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে না, কেন, কারণ এটার কোনো অ্যান্টিসিডেন্ট নেই, এটা কিন্তু অ্যান্টিসিডেন্ট নেই, হোয়াট এভার, অ্যাডভার্ব হবে কেন, অনেকে অ্যাডভার্ব বলছেন। রিড হোয়াট এভার ইজ এভেলেবল, পড়ো, কি পড়ো, যেটা অ্যাভেলেবল সেটাই পড়ো, ঠিক আছে, এটাকে বলা হয় কি, এটা কি ক্লজ হবে, অ্যাডভার্ব বলছেন কেন, অনেকে অ্যাডভার্ব বলছেন। রিড, পড়ো, হোয়াট এভার ইজ এভেলেবল, যেটাই অ্যাভেলেবল আছে সেটাই পড়ো। তাহলে কি পড়বো, যেটা অ্যাভেলেবল আছে, তাহলে এই ক্লজটা এই রিড ভার্বের অবজেক্ট, রিড ভার্বকে আপনি প্রশ্ন করছেন কি পড়বো, রিড হোয়াট এভার ইজ এভেলেবল, যেটাই অ্যাভেলেবল সেটাই পড়ো, তাহলে এটা কী হবে, নাউন ক্লজ হবে। রিড হোয়াট এভার ইজ এভেলেবল, যেটাই অ্যাভেলেবল সেটাই পড়ো, তাহলে রিড ভার্বের কি, এটা অবজেক্ট। আগেরটা দেখুন, আমরা আগে যে একটা সেন্টেন্স দেখেছিলাম সেটা কিন্তু অবজেক্ট না। এই জায়গায় দেখুন ইউ ক্যান কাম ওয়েন এভার ইউ ওয়ান্ট, দেখুন এই ওয়েন এভার ইউ ওয়ান্ট কিন্তু এই কামের অবজেক্ট না, তুমি আসতে পারো যখনই তুমি চাও, এটা কিন্তু কাম ভার্বের অবজেক্ট না। অবজেক্ট কখন হয়, যখন আপনি ভার্বকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করেন। এখন দেখুন ইউ ক্যান কাম, তুমি আসতে পারো, কি আসতে পারো, এই প্রশ্নের কিন্তু কাকে আসতে পারো, এই প্রশ্নই কিন্তু এখানে অবান্তর, প্রশ্ন করা যাচ্ছে না, কাকে আসতে পারো বলে কোনো কোশ্চেন হয় না। সো ইউ ক্যান কাম, তুমি আসতে পারো, কখন আসতে পারো এইটা বলতে পারেন আপনি, এখানে প্রশ্ন করতে পারেন কি দিয়ে, কখন দিয়ে, কখন আসতে পারো, ওয়েন এভার ইউ ওয়ান্ট, তুমি যখনই চাও। তাহলে কখন দিয়ে বা কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, ভার্বকে, স্পেশালি ভার্বকে আপনি কখন এবং
কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কখন, কোথায়, কেন যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর অ্যাডভার্বিয়াল ক্লজ। আর যদি ভার্বকে আপনি কে বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পান তাহলে সেটা হচ্ছে কি অবজেক্ট। সো এই সেন্স থেকে আপনি এটাকে বিচার বিশ্লেষণ করে বলতে পারেন এটা হচ্ছে কি এটা হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এখানে আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কি যে কোনটা যেন দেখালাম আমরা, এটা রিড পড়ো। কি পড়ো? দেখুন আমি প্রশ্ন করবেন কি দিয়ে, রিড পড়ো। কি পড়ো? হোয়াট এভার ইজ অ্যাভেলেবল, যেটা আছে সেটাই পড়ো। আমরা বলি না যেটা আছে ওটাই খা, যেটা আছে ওটাই খা, যেটা আছে ওটাই পড়। সো রিড হোয়াট এভার ইজ অ্যাভেলেবল, ইট হোয়াট এভার ইজ অ্যাভেলেবল, যেটা আছে ওটাই খাও, এখন আর কিছু নাই, ঠিক আছে? এই ধরনের কথাবার্তা বলি। তাহলে এখানে ভার্বকে প্রশ্ন করছে কি খাই, কি পড়ি, হোয়াট এভার ইজ অ্যাভেলেবল, ঠিক আছে? এবার দেখুন পরের সেন্টেন্সটা, রোমান্টিক স্টোরিজ আর অল দ্য সেম। রোমান্টিক স্টোরিগুলো সব একই। হুএভার দ্য অথর ইজ, দেখুন এখানে হুএভার, এখানে কি এটার অ্যান্টিসিডেন্ট নেই, এখানে এটা হচ্ছে কি একটা নাউন ক্লজ, এখানে কমা দিয়ে সেপারেট করে বসানো হয়েছে যে হুএভার দ্য অথর ইজ, লেখক সে যেই হোক, আমরা বলি লেখক সে যেই হোক, রোমান্টিক যে স্টোরিগুলো আছে এগুলো সব সময় সেম, একই ক্যাটাগরি হয়। তারপর দেখুন পরের আমরা সেন্টেন্সে চলে যাই। পরের সেন্টেন্স হচ্ছে কি যে টেক লও হুইচ এভার বুক ইউ লাইক। বলেন তো এটা কি হবে, হুইচ এভার বুক ইউ লাইক। এই ক্লজটা কি হবে আমি দেখি, এটা বলতে পারেন কিনা, এই ক্লজটা কি হবে একটু বলেন। হুইচ এভার বুক ইউ লাইক, টেক হুইচ এভার বুক ইউ লাইক। এই ক্লজটা কী হবে বলেন? যারা অ্যাডভার্ব ক্লজ বলছেন তারা যুক্তি দেখান। আমি কিন্তু ক্লজগুলো আইডেন্টিফাই করা আপনাকে বললাম, একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই। এটা কি ক্লজ হবে? নাউন ক্লজ। দেখুন সবাই আনসার করে বলছে নাউন ক্লজ, কারণ কি টেক লও। এখন আপনি টেককে কি দিয়ে প্রশ্ন করবেন যে কি লও, টেক নাও বা লও, কি লও? আপনি প্রশ্নের উত্তর আসছে হুইচ এভার বুক ইউ লাইক, তুমি যেই বইটাই পছন্দ করো না কেন সেই বইটাই লও। এখন আমার আরেকটা কোশ্চেন হচ্ছে ভালো করে খেয়াল করবেন, এখানে যে হুইচ এভার শব্দটা আমরা লিখেছি, এই যে হুইচ এভার, এই হুইচ এভার শব্দটা কি বলেন তো? হুইচ এভার, এখানে হুইচ এভার শব্দটা কি বলেন? আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে আসছি। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এই যে হুইচ এভার শব্দটা, এটা শব্দগতভাবে কি, এটা আমাকে বলতে হবে। হুইচ এভার শব্দটা এখানে কি? অপশন এ নাউন, অপশন বি অ্যাডজেক্টিভ। এই হুইচ এভার শব্দটা কি? হুইচ এভার শব্দটা কতিপয় কিছু স্টুডেন্ট নাউন বলছেন, মুনতাহা আপু নাউন বলছেন। নাউন কেন? দেখুন আমরা বলছিলাম কি পুরো ক্লজটা হচ্ছে নাউন ক্লজ, বাট এই হুইচ এভার শব্দটা আপনার এই জায়গায় বুকের সাথে বসছে, বইয়ের সাথে বসছে না। হুইচ এভার শব্দটার সাথে কি একটা নাউন বসছে, সে কারণে এটা কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আপনার নাউন। ওকে, যারা অ্যাডজেক্টিভ আনসার করেছেন তাদের আনসার কারেক্ট, বাট পুরো ক্লজটা এখানে কি, পুরো ক্লজটা হচ্ছে নাউন ক্লজ, পুরো ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। ব্যাপারগুলো বুঝতে হবে ভাই, এখানে ঘাপলাগুলো বুঝতে হবে। এটা যদিও অ্যাডজেক্টিভ বাট পুরো ক্লজটা হচ্ছে কি নাউন ক্লজ, কারণ টেক ভার্বের অবজেক্ট হিসেবে এটা নাউন ক্লজ। ওকে, টেক ভার্বের অবজেক্ট হিসেবে পুরো ক্লজটা নাউন ক্লজ, বাট হুইচ এভার এই শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, কারণ এটা বুক নাউনকে মডিফাই করে। ওকে, এখন অনেকে কারেক্ট করেছেন, আশা করি যারা ভুল করেছেন তারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। যাই হোক, আমরা পরের যে সেন্টেন্স আছে সেটার দিকে একটু খেয়াল করি। দেখুন বললাম কি আই রিড অল দ্য টাইম ওয়ের এভার আই এম। বলেন তো ওয়ের এভার আই এম এটা কোন ক্লজ? ওয়ার এভার আই এম কি ক্লজ হবে? একটু ঝটপট আনসার করে দেবেন। ওয়ার এভার আই এম এটা কি ক্লজ হবে? ওয়ার এভার আই এম। অপশন এ নাউন ক্লজ, অপশন বি অ্যাডভার্ব ক্লজ। দেখি এবার কে কারা কারা বুঝে। আই রিড অল দ্য টাইম ওয়ার এভার আই এম অ্যাডভার্ব, কারণ কি এখানে কখন দিয়ে প্রশ্ন করতে হবে, কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে। কোথায়? ওয়ার এভার আই এম, আমি যেখানেই থাকি না কেন,
যেখানেই থাকি না কেন আমি সব সময় পড়ি, যেখানেই থাকি না কেন আমি সব সময় পড়ি। সো দ্যাট ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। আবারও খেয়াল করেন, মনে রাখবেন ভার্বকে প্রশ্ন করবেন। কাকে প্রশ্ন করবেন? ভার্বকে যদি আপনি কি দিয়ে প্রশ্ন করেন অথবা কাকে দিয়ে প্রশ্ন করেন এবং এগুলো প্রশ্ন করার পর উত্তর হিসেবে যদি কোনো ক্লজ পাওয়া যায়, কোনো ওয়ার্ড পাওয়া যায় কিংবা যে কোনো জিনিস পাওয়া যায়, সেটাকে আপনি কি বলবেন? নাউন বলবেন বা অবজেক্ট বলবেন। আবার ভার্বকে যদি আপনি কখন দিয়ে প্রশ্ন করেন, কখন, কোথায় দিয়ে প্রশ্ন করেন, কিভাবে দিয়ে প্রশ্ন করেন, ঠিক আছে, তাহলে যে উত্তর পাবেন সেটা হবে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এই ব্যাপারটা বুঝে গেছেন অনেকেই? ওকে, না বুঝতে পারলে ভাইয়ারা আপুরা না বুঝতে পারলে কি করবেন? না বুঝতে পারলে কমেন্টে বলবেন, প্রশ্ন করবেন, কিংবা আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপ আছে সেখানে খুব সুন্দর করে গুছিয়ে বলবেন। আপনি যত দুর্বলই হন, যত অবুঝই হন না কেন, আপনার জন্য ওপেন সিক্রেট, আমাদের যে সিক্রেট ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনার প্রশ্ন করার স্বাধীনতা আছে। সেখানে যারা বুঝে তারা আপনাকে হেল্প করবে, কিংবা আমি তো আছি, ঠিক আছে, হেল্প করব। তো যাই হোক, আমরা এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা এরপর পরের ব্যাপারে চলে আসি। পরের টপিক্সটার দিকে খেয়াল করেন। পরের টপিক্সটা হচ্ছে নমিনাল রিলেটিভ প্রোনাউন। কি বলছি পরের টপিক্সটা? Nominal relative pronoun what, when, where, who and how can be followed by a to infinitive। কি হতে পারে? টু ইনফিনিটিভ ফ্রেজ দিয়েও নাউন ক্লজগুলো বসতে পারে। টু ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে কি হতে পারে? নাউন ক্লজগুলো বসতে পারে। যেমন দেখুন, আই ডোন্ট নো হোয়াট টু ফাইন্ড দ্য বুকস। খেয়াল করেন, একটা গান আছে, জনপ্রিয় একটা গান আছে, ও আই ডোন্ট নো হোয়াট টু ডু। ঠিক আছে, ও আই ডোন্ট নো হোয়াট টু ডু মানে আমার কি করতে হবে আমি জানি না। আই ডোন্ট নো হোয়াট টু ডু, এরকম একটা গান আছে। ঠিক আছে, এটা আপনারা দেখেছেন না? অর্থাৎ আপনি ইনফিনিটিভ ফ্রেজ আকারে কোশ্চেন করতে পারবেন। যেমন আই ডোন্ট নো হোয়াট টু ডু, এটা আসলে কি বোঝাচ্ছে? এই হোয়াট টু ডু মানে হচ্ছে হোয়াট শুড আই ডু, হোয়াট ক্যান আই ডুকে সংক্ষেপে হোয়াট টু ডু এভাবে লেখা যায়। ঠিক আছে, এটা একটা প্যাটার্ন। ডাব্লিউএস কোশ্চেনগুলোকে আপনি যদি এইভাবে এই প্যাটার্নে লিখেন, এই প্যাটার্নটা কি বলেন তো? এটা কিন্তু এমবেডেড প্যাটার্ন। কি প্যাটার্ন? এটা কিন্তু এমবেডেড প্যাটার্নে যদি আপনি ডাব্লিউএস কোশ্চেনগুলোকে লিখেন তাহলে আপনি এইভাবে সংক্ষেপে লিখতে পারেন, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস টু প্লাস ভার ওয়ান, ইনফিনিটিভ ফ্রেজে কনভার্ট করে লেখাগুলো লিখতে পারবেন। ঠিক আছে, কোনটাকে কনভার্ট করে? যেমন হোয়াট শুড আই ডুকে আপনি কি বলবেন সংক্ষেপে? হোয়াট শুড আই ডু না লিখে আপনি লিখতে পারেন কি? হোয়াট টু ডু। ঠিক আছে, এই সংক্ষেপে আপনি এটা ব্যবহার করতে পারেন যখন এমবেডেড কোশ্চেন হিসেবে ব্যবহার করবেন। এই যে এমবেডেড কোশ্চেন হিসেবে ব্যবহার করেছি। সো আই ডোন্ট নো হোয়াট টু ডু, ঠিক আছে, আমাকে কি করতে হবে আমি জানি না। ঠিক আছে, তারপরে দেখুন, আমরা ছোটো সময় একটা প্যারাগ্রাফ পড়তাম যে হাউ টু মেক এ কাপ অফ টি। খেয়াল করেন এখানে এই যে হাউ টু মেক এ কাপ অফ টি যখন আপনি লিখবেন, হাউ টু মেক এ কাপ অফ টি, দেখুন এখানে কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ। আসলে এটা কি? হাউ উই ক্যান মেক এ কাপ অফ টি। হাউ উই ক্যান মেক এ কাপ অফ টি সংক্ষিপ্ত ইনফিনিটিভ ফ্রেজে রূপান্তর হচ্ছে কি? হাউ টু মেক এ কাপ অফ টি। এটা আপনি ইনফিনিটিভ ফ্রেজে এভাবে কনভার্ট করে লিখতে পারেন। ঠিক আছে, সো মনে রাখবেন ডাব্লিউএস ওয়ার্ডগুলো যদি আপনি কোনো এমবেডেড কোশ্চেনের মধ্যে প্রবেশ করান তাহলে এইভাবে সংক্ষেপে কনভার্ট করে লেখা যায়। ঠিক আছে, এটা একটা স্টাইল। এই স্টাইলটা একটু মনে রাখবেন, এটা স্পোকেন ইংলিশে বেশি জরুরি, স্পোকেন ইংলিশে। তো আমরা আরও কিছু উদাহরণ দেখি। যেমন দেখুন, আই ওয়াজ সো কনফিউজড বাট আই ডিডন্ট নো হোয়াট টু ডু। কী করতে হবে, কি করা উচিত আমি জানতাম না, আমি জানি নাই। আই ডোন্ট নো হোয়াট টু গিভ দিস বুক টু। ঠিক আছে, হু টু গিভ দিস বুক টু, হু টু গিভ মানে কাকে বইটা দিতে হবে আমি জানি না, আমার সেন্সে আসতেছে না, আমি ভুলে গেছি কাকে বইটা দিতে হবে। আরও কিছু উদাহরণ দেখুন, যে উই ডোন্ট ওয়ার্ক আউট হাউ টু অ্যাসেম্বল দ্য বুক কেস। হাউ টু অ্যাসেম্বল মানে কি? এই বুক কেসটাকে কীভাবে সাজাতে হবে আমরা জানি না। উই কুডন্ট ওয়ার্ক আউট মানে কি? আমরা খুঁজে বের করতে পারলাম না। হাউ টু অ্যাসেম্বল দ্য বুক কেস, এই বুক কেসটাকে কীভাবে সাজাবো এই পন্থা আমরা খুঁজে বের করতে পারলাম না।
আবার দেখুন মেরি ডাজেন্ট নো, মেরি জানে না when to stop, কখন থামতে হবে জানে না, when to stop, when to stop, মেরি ডাজেন্ট নো when to stop, I don't know what to give, কি দিতে হবে আমি জানি না, I was so confused but I don't know what to do। বলেন তো এখানে যে ক্লজগুলো এগুলো কি ক্লজ, এখানে যে ক্লজগুলো আছে এগুলো কি ক্লজ, প্রত্যেকটা ক্লজ কি ক্লজ হবে বলেন তো, দ্রুত আনসার করবেন, কি ক্লজ হবে এই ক্লজগুলো। ও আই ডোন্ট নো হোয়াট টু ডু, এখানে হোয়াট টু ডু একটা ক্লজ, এটাকে বলে রিডিউসড ক্লজ, ঠিক আছে, কারণ এটা হোয়াট টু ডু মানে এখানে কি আসলে হোয়াট শুড আই ডু বা হোয়াট ক্যান আই ডু এরকম কোনো একটা কোশ্চেন ছিল, এটাকে আপনি এমবেডেড করতে গেলে আপনি এটাকে ইনফিনিটিভে রূপান্তর করে লিখতে পারবেন, আবার ওইভাবেও লিখতে পারেন, দুটো ওয়েতে লিখতে পারেন, তবে বেশি স্মার্ট বেশি স্পোকেনে ব্যবহৃত হয় আপনার এটা। একটু বলবেন এখানে এই ক্লজগুলো কি ক্লজ, ঠিক আছে। অ্যাডভার্বিয়াল ক্লজ বলছেন কেন আয়েশা সিদ্দিকা মিমু আপু, কেন বলছেন বলেন। আমরা বলছিলাম অ্যাডভার্বিয়াল, শুনেন না, মনোযোগ দেন না ক্লাসে, এটা হচ্ছে সমস্যা। আমি বলছি ভার্বকে কখন কিভাবে কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে আপনি এটা দিবেন, আর ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন তাহলে যে উত্তর পাবেন সেটা হচ্ছে কি অবজেক্ট, কিংবা অবজেক্ট কি হয় নাউন হয়, সো নাউন ক্লজ। দেখুন আই ডোন্ট নো হোয়াট টু ডু, আমি নো আমি কি জানি না, আই ডোন্ট নো আমি জানি না, আমি কি জানি না, উত্তর আসবে হোয়াট টু গিভ, কি দিতে হবে জানি না। আই ডিডন্ট নো আমি জানতাম না, কি জানতাম না, হু হোয়াট টু ডু কি করতে হবে জানতাম না। তারপরে দেখুন মেরি ডাজেন্ট নো ওয়েন টু স্টপ, কখন থামতে হবে, কখন থামতে হবে জানে না, এখানে দেখুন কি জানে না, এটাও কিন্তু প্রশ্ন, কি এটাও কিন্তু প্রশ্ন, কি জানে না, তখন আপনার বলতে হবে কখন থামতে হবে জানি না। এখন এখানে আপনি অনেকে কখন দেখে হয়তো এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে ফেলবেন, কিন্তু ব্যাপারটা ফিল করার চেষ্টা করেন। এখানে বলা হচ্ছে কি মেরি ডাজেন্ট নো ওয়েন টু স্টপ, কখন থামতে হবে মেরি জানে না। এখন আপনি প্রশ্ন করবেন কি মেরি কি জানে না, তখন উত্তরে আসতেছে কি মেরি কখন থামতে হবে এটা জানে না, তাহলে এখানে কখন থামতে হবে না এটা কি ক্লজ, এটা নাউন ক্লজ, ঠিক আছে, এটা কি হবে নাউন ক্লজ। দেখুন এখানে অনেকে ওয়েন দেখলে মনে করে এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ, কিন্তু এটাকে বুঝতে হবে যে মেরি ডাজেন্ট নো, মেরি জানে না, কি জানে না, ওয়েন টু স্টপ, ওয়েন টু স্টপ, ওয়্যার টু স্টপ, ওয়েন টু স্টপ, ওয়্যার টু স্টপ, কোথায় থামতে হবে কখন থামতে হবে এটা জানে না। তোমাকে ইউ শুড নো ওয়্যার টু স্টপ, তোমাকে কোথায় থামতে হবে এই ব্যাপারটা জানতে হবে। এই ধরনের আমরা কথাবার্তা বলি না, এই ধরনের কথাবার্তার ক্ষেত্রেই আমরা এই ব্যাপারটা ইউজ করি, ঠিক আছে। আমরা এখন নতুন একটা টপিক্সে যাচ্ছি, টপিক্সটার নাম হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন বলতে আসলে কি বোঝাচ্ছি, যেটা আসলে দুটা ওয়ার্ডের সাথে মানে কম্বিনেশনে যুক্ত হয়। যেমন ধরুন হুইভার, হুইভারের মধ্যে আসলে কি একটা হচ্ছে হু আর একটা হচ্ছে কি ইভার, এই দুটা শব্দ আসলে মিলে হচ্ছে কি হুইভার। হুম ইভারের মধ্যে আসলে কি হুম আর হচ্ছে ইভার, এই দুটা মিলে হচ্ছে কি হুম ইভার, এই কারণে এটাকে বলে কম্পাউন্ড। উইচ আর ইভার মিলে হচ্ছে কি উইচ ইভার। হ্যাঁ, হোয়াট এবং ইভার শব্দটা যুক্ত হয়ে কি হচ্ছে হোয়াট ইভার, যেগুলোর মানে হচ্ছে যাই হোক, যেই হোক, যাকেই হোক, যেটাই হোক, এই ধরনের ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখুন একজন প্রশ্ন করেছেন হোয়াট ইজ এমবেডেড কোশ্চেন, উনি হয়তো নতুন, আমি জানি না নতুন কিনা, আপনারা যদি নতুন থেকে থাকেন তাহলে সবগুলো ক্লাস রেকর্ড করা আছে, প্রথম থেকে রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন, ঠিক আছে। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউনগুলো আছে আপনার, দেখুন কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন আমরা বললাম, তো এটা হচ্ছে কি দুইটা সংযুক্ত, যেমন হু এর সাথে ইভার, এই জাস্ট পার্থক্য এটাই, আর আগের মতোই, ঠিক আছে। যেমন দেখুন আমরা এখানে বললাম প্লিজ টেল বলো, প্লিজ টেল মানে বলো, হুইভার মে কল, বলেন তো এটা কি ক্লজ হবে, হুইভার মে কল এটা কি ক্লজ, প্লিজ টেল হুইভার মে কল, যেই কল করুক, প্লিজ টেল হুইভার মে কল, যেই কল করুক বলো, ঠিক আছে, এটা কি ক্লজ বলবেন। পরেরটা হচ্ছে হুম ইভার ইউ হায়ার, তুমি যাকেই হায়ার করো, উইল বি ফাইন উইথ মি, বলেন তো এটা কি ক্লজ হবে, দুইটা একই ক্লজ, ঠিক আছে। আর একটু ক্লু দিয়ে দেই, এটা কি ক্লজ হবে। আবার দেখুন নিচের যে সেন্টেন্সটা হুইচ এভার ইউ টেক উইল বি ফাইন, এটা কি ক্লজ,
ডু হোয়াট এভার হি টেলস ইউ, এটা কি ক্লজ বলেন তো? এখানে সবগুলো ক্লজ একই ক্লজ হবে, আনসার করেন দেখি। নাউন ক্লজ। সো সবাই বুঝে গেছেন। দেখুন এখানে হুম এভার এটা হচ্ছে কি, এটা আপনার ওই যে ফিউজ রিলেটিভ প্রোনাউন, এখানে কোনো কি নেই, আপনার অ্যান্টিসিডেন্ট নেই, এ কারণে এটা কি হবে, নাউন ক্লজ হবে। আমরা জানি যে ফিউজ রিলেটিভ প্রোনাউন হলে কি হয়, নাউন ক্লজ হয়। সো এটা বুঝে গেছেন নাকি? ওকে, সো অসংখ্য ধন্যবাদ যারা বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা শিখবো সেটা অলরেডি আমরা শিখে ফেলেছি, সেটা হচ্ছে কি রিলেটিভ অ্যাজেক্টিভ। রিলেটিভ অ্যাজেক্টিভ কারা? রিলেটিভ অ্যাজেক্টিভ হচ্ছে ওই যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো যখন কোনো নাউন নিয়ে বসবে, ঠিক আছে, কোনো নাউন নিয়ে যখন বসবে, যেমন দেখুন হুজ অ্যাম্বিশন, এখানে হুজ শব্দটা হচ্ছে কি একটা রিলেটিভ প্রোনাউন, বাট এখানে একটা নাউন নিয়ে বসছে কি অ্যাম্বিশনস, অ্যাম্বিশন হচ্ছে কি একটা নাউন, হুজ অ্যাম্বিশন, এই কারণে হুজ কি এখানে রিলেটিভ অ্যাজেক্টিভ, এটাকে বলা হয় রিলেটিভ অ্যাজেক্টিভ। সো রিলেটিভ অ্যাজেক্টিভের ব্যাপারটা আমরা আগে একবার বলেছি আপনাদেরকে। সো এখানে জাস্ট উদাহরণগুলো আমরা পড়ব। তো দেখুন প্রথম উদাহরণটার দিকে আমরা খেয়াল করি। ডু ইউ নো হোয়াট ল্যাঙ্গুয়েজ হি স্পিক, হোয়াট ল্যাঙ্গুয়েজেস হি স্পিক, ডু ইউ নো হোয়াট ল্যাঙ্গুয়েজেস হি স্পিক। এখানে খেয়াল করুন, এই জায়গায় আপনাকে বলতে হবে এখানে হোয়াট শব্দটা কি, এটা একটা রিলেটিভ অ্যাজেক্টিভ, এটা কি রিলেটিভ অ্যাজেক্টিভ, বাট পুরো ক্লজটা কি বলেন তো? পুরো ক্লজটা হচ্ছে কি ক্লজ বলবেন আপনারা? Do you know what languages he speaks? Do you know what languages he speak? অনেক আনসার করেছেন নাউন, ঠিক আছে। সো এটা এখানে হচ্ছে অ্যাজেক্টিভ, বাট পুরো ক্লজটা হচ্ছে কি নাউন ক্লজ। ওকে, সো এটা আশা করি আপনারা জানেন, আমরা এখানে সময় নষ্ট করব না। দেখুন the president knows which people he wants to talk to, which people he wants to talk to, এখানে which হচ্ছে কি একটা আপনার অ্যাজেক্টিভ, রিলেটিভ অ্যাজেক্টিভ, বাট পুরো ক্লজটা হচ্ছে নাউন ক্লজ, কারণ আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে আপনার কি নাউন ক্লজ। যাই হোক, আমরা এখন চলে আসি রিলেটিভ অ্যাডভার্ব, যেটা আমরা পড়ে ফেলেছি। রিলেটিভ অ্যাডভার্বও আমরা কি করেছি, পড়ে ফেলেছি না? মনে আছে কিনা দেখুন, রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে রিলেটিভ অ্যাডভার্বগুলো যখন অ্যান্টিসিডেন্ট নিবে তখন সেটা কি হবে, রিলেটিভ অ্যাডভার্ব। দেখুন মজার ব্যাপার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব কিন্তু সীমিত, কয়টা? তিনটা। দেখুন এখানে ওয়্যার, ওয়েন, ওয়াই, এরা অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে বসে কখন? যখন অ্যান্টিসিডেন্ট হিসেবে, দেখুন অ্যান্টিসিডেন্ট হিসেবে যখন কোনো একটা প্লেস রিলেটেড নাউনকে অ্যান্টিসিডেন্ট হিসেবে নেয়, টাইম রিলেটেড নাউনকে যদি অ্যান্টিসিডেন্ট হিসেবে নেয়, অথবা রিজন রিলেটেড নাউনকে যদি তারা অ্যান্টিসিডেন্ট হিসেবে নেয়, তাহলে এই শব্দগুলোকে আমরা বলবো কি রিলেটিভ অ্যাডভার্ব। এগুলোকে বলবো কি রিলেটিভ অ্যাডভার্ব। আরেকটা জিনিস মনে রাখুন, এই ওয়্যারের মানে হচ্ছে কি, ওয়্যারের মানে হচ্ছে অ্যাট উইচ অথবা ইন উইচ। ওয়েনের মানে কি, ওয়েনের মানে হচ্ছে অন উইচ অথবা ইন উইচ। ওয়াইয়ের মানে কি, ওয়াইয়ের মানে হচ্ছে ফর উইচ, ঠিক আছে। এই তিনটা জিনিস, অর্থাৎ আপনি ওয়্যার দিয়েও লিখতে পারেন, আবার কি চাইলে অ্যাট উইচ ইন উইচ দিয়েও লিখতে পারেন, ওয়েন দিয়েও লিখতে পারেন, আবার চাইলে অন উইচ ইন উইচ দিয়ে লিখতে পারেন, ওয়াই দিয়েও লিখতে পারেন, অথবা ফর উইচ দিয়েও লিখতে পারেন। এটা হচ্ছে মোর ফর্মাল। এখানকার বিষয়গুলো হচ্ছে কি খুবই ফর্মাল সিচুয়েশনে ব্যবহৃত হয়, আর এটা হচ্ছে কি ইনফর্মাল ফর্মাল উভয় জায়গায় আপনি ব্যবহার করতে পারেন, ওয়্যার, ওয়েন, ওয়াই, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা গত ক্লাসে হালকা আপনাদের টাচ দিয়েছিলাম। তো আমরা এখন আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, দেখি ব্যাপারগুলো আপনারা বুঝেন কিনা। ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম, দিস ইজ দি হাউস, দিস ইজ দি হাউস, ঠিক আছে। দিস ইজ দি হাউস ওয়ার আই লিভ, ওয়ার আই লিভ। খেয়াল করেন, এখন বলেন তো এখানে এই যে ওয়ার আই লিভ এই ক্লজটা কি ক্লজ হবে, এবং এখানে যে ওয়ার শব্দটা লিখেছি এটা আসলে কি ক্লজ বলেন তো দেখি। যারা এখানে আছেন তারা সবাই উত্তর করার চেষ্টা করবেন। এখানে প্রথমত ওয়্যার কি এবং এই ক্লজটা আসলে কি, এই দুটা প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে আমি জানতে চাই। ওয়্যারকে কি বলবেন, আবার আপনি এখানকার
ক্লজটাকে কি বলবেন? ক্লজটা কি ক্লজ হবে? 1 এবং 2। This is the place বা this is the house where I live, where I live। অথবা আমরা আরেকটা সেন্টেন্স উদাহরণ দিই আপনাদেরকে। This is today। This is today। This is today when I went to India। এবার বলেন তো এখানে এই when যুক্ত যে ক্লজটা আছে এটা কি ক্লজ এবং এখানকার when শব্দটা কি? যারা জানবেন তারা আনসার করবেন, যারা জানবেন না তারা বোঝার চেষ্টা করবেন। এখানে when কি? এবং এই পুরো ক্লজটা কি? অনেকে অনেক ধরনের আনসার করছেন, কেউ অ্যাডজেক্টিভ বলছেন, অ্যাডজেক্টিভ ক্লজ বলছেন সম্ভবত, নাকি একটু বলবেন ক্লিয়ারলি অ্যাডজেক্টিভ কি এটা সেটা বলবেন। অ্যাডজেক্টিভ ক্লজ, ক্লজটা শিওর হতে পারছি না। অ্যাডভার্ব ক্লজ, অনেকে আবার অ্যাডভার্ব বলছেন। কেন ভাই অ্যাডভার্ব বলছেন কেন? পুরো ক্লজটা কি হবে? অনেকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলছেন। দেখুন আমরা বলছিলাম যদি কোনো অ্যান্টিসিডেন্ট নেয়, কোনো রিলেটিভ অ্যাডভার্ব যদি অ্যান্টিসিডেন্ট নেয় তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। খেয়াল করেন এখানে ওয়্যার, দিস ইজ দ্য প্লেস ওয়্যার, দিস ইজ দ্য প্লেস বা দিস ইজ দ্য হাউস ওয়্যার। এই ওয়্যার শব্দটা কাকে বোঝাচ্ছে? একটা অ্যান্টিসিডেন্ট নিচ্ছে না? দেখুন দি হাউস ওয়্যার আই লিভ, দি হাউস ওয়্যার আই লিভ। তাহলে এখানে এই হচ্ছে সেই বাড়ি যেই বাড়িতে আমি বসবাস করি। এখানে দেখুন আপনি কিন্তু ভার্বকে প্রশ্ন করছেন না, ঠিক আছে? আপনি কিন্তু ভার্বকে প্রশ্ন করছেন না, আপনি প্রশ্ন করছেন কাকে? কোন বাড়ি, কোন বাড়ি, কি বাড়ি, কোন বাড়ি প্রশ্ন করছেন। তাহলে কাকে মডিফাই করতেছে? নাউনকে মডিফাই করতেছে। যদি নাউনকে প্রশ্ন করতে হয়, মনে রাখবেন আবারও বলি, যদি নাউনকে প্রশ্ন করতে হয় তাহলে যে উত্তর পাবেন সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। নাউনকে প্রশ্ন করতে হয়, নাউনকে প্রশ্ন করে উত্তর খোঁজা হয়, তখন সেটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ। দিস ইজ দ্য হাউস ওয়্যার আই লিভ। এখন কি আপনি প্রশ্ন করবেন কি? কোন বাড়ি, কি বাড়ি, যেখানে আমি বাস করি। কোন বাড়ির কথা বলতেছ? ওয়্যার আই লিভ, যেখানে আমি বাস করি। আবার দেখুন দিস ইজ টুডে, দিস ইজ টুডে, এটা আজ বা আজই, আজই আই ওয়েন্ট টু ইন্ডিয়া, আমি ইন্ডিয়া গিয়েছিলাম, আজই আমি ইন্ডিয়া গিয়েছিলাম। দেখুন এখানে মানে আক্ষরিকভাবে অনুবাদ করলে দিস ইজ টুডে, এটা হচ্ছে আজ যখন আমি ইন্ডিয়া গিয়েছিলাম, ঠিক আছে? যখন আমি ইন্ডিয়া গিয়েছিলাম। এখন আজ, আজ কি করছো তুমি? দেখুন প্রশ্ন করব কি? আজ, আজ কি করছো? ওয়েন আই ওয়েন্ট টু ইন্ডিয়া, আমি ইন্ডিয়া গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ইন্ডিয়া। দেখুন এখানে ওয়েন একটা রিলেটিভ অ্যাডভার্ব এবং এই অ্যাডভার্বটা একটা অ্যান্টিসিডেন্ট নিচ্ছে, এই টুডেকে টাইম রিলেটেড অ্যান্টিসিডেন্ট নিচ্ছে। টাইম রিলেটেড অ্যান্টিসিডেন্ট এটা হচ্ছে প্লেস রিলেটেড অ্যান্টিসিডেন্ট। যদি এরকম প্লেস রিলেটেড অ্যান্টিসিডেন্ট কিংবা টাইম রিলেটেড অ্যান্টিসিডেন্ট এই শব্দগুলো নেয় তখন এই শব্দগুলোকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব এবং এই যাকে ইঙ্গিত করে কথা বলে সেগুলোকে বলা হয় অ্যান্টিসিডেন্ট এবং যে ক্লজটা মেকিং করে সেটা হচ্ছে কি আপনার? সেটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ক্লজ। মনে রাখবেন একটা সহজ টেকনিক হচ্ছে কি, যদি অ্যান্টিসিডেন্ট নেয় তাহলে সেই ক্লজটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান্টিসিডেন্ট নিলে সেই অ্যাডজেক্টিভটা সবসময় কি হবে আপনার? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। ওকে, অ্যান্টিসিডেন্ট যদি নেয় তাহলে ক্লজগুলো, অ্যান্টিসিডেন্ট যদি নেয় তাহলে ক্লজগুলো অ্যাডজেক্টিভ ক্লজ হবে। আর এখানে রিলেটিভ অ্যাডভার্ব মানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব বলতে পারে, রিলেটিভ অ্যাডভার্ব বলতে পারে। একজন বলছেন অ্যান্টিসিডেন্ট কি শুধু নাউন হয়? হ্যাঁ, অ্যান্টিসিডেন্ট শুধু নাউন হয়। যেমন এখানে টুডে এটা নাউন, ঠিক আছে? ইট ইজ টুডে, এটা একটা নাউন।
যাই হোক, আমরা এটা গেল, এবার আমরা আরেকটা সেন্টেন্স বলি। দি রিজন দি রিজন দি রিজন the reason why I hate her, the reason why I hate her is his bad behavior. খেয়াল করুন এই সেন্টেন্সটার দিকে। এখানে আপনার ওয়াই আই, এই যে ক্লজটা আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াই আই হেট হার, বলতে হবে এখানে ওয়াই আই হেট হার, এখানে কি ক্লজ? ওয়াই আই হেট হার কি ক্লজ হতে পারে একটু আমাকে ঝটপট জানিয়ে দেন। The reason why I hate her is his bad behavior. ঠিক আছে, পুরো ক্লজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর এখানে আপনার এই এটা কোনটা? এই যে এই জায়গায় ওয়াইটা কি বলেন তো? ওয়াইটা কি? এখানে ওয়াইটা হচ্ছে আপনার কি হবে? এখানে ওয়াইটা হচ্ছে আপনার রিলেটিভ অ্যাডভার্ব। ওয়াইটা হচ্ছে অনেক নাউন ক্লজ বলছেন। এটাতে কি আছে? অ্যান্টিসিডেন্ট আছে না? অ্যান্টিসিডেন্টের কনসেপ্ট এখনো অনেকের কাছে ক্লিয়ার না। অ্যান্টিসিডেন্ট আছে কিনা? দ্য রিজন ওয়াই আই হেট হার। দেখুন এই ওয়াই দিয়ে কাকে বুঝাচ্ছি? এই কারণটাকে বুঝাচ্ছি। দ্য রিজন ওয়াই আই হেট হার, যে কারণে আমি তাকে ঘৃণা করি, ইজ হিজ ব্যাড বিহেভিয়ার। ইজ হিজ ব্যাড বিহেভিয়ার। এটা একটু বোঝার চেষ্টা করেন এবং আশা করি বুঝে গেছেন। তারপরেও আমরা কিছু আরও কোশ্চেন আপনাদেরকে করব। অ্যাডজেক্টিভ ক্লজ, ওকে। তো যারা অ্যাডভার্ব ক্লজ দিচ্ছেন তারা মানে বুঝতেছেন না। দেখুন আমরা এখানে আমরা ভার্বকে কোশ্চেন করবো না। এখানে দেখুন দ্য রিজন ওয়াই আই হেট হার, আমি তাকে কেন অপছন্দ করি, ঘৃণা করি, সেই কারণ কি কারণ আপনি প্রশ্ন করে, এই দেখুন প্রশ্ন করবেন কাকে? এটা নাউন, এই রিজনটা হচ্ছে কি নাউন। কি কারণ? আপনি বলবেন কেন তাকে ঘৃণা করি, এই কারণ। কি কারণ? কেন তাকে ঘৃণা করি, এই কারণ। সো আপনারা যেটা শিখে আসছেন, যেমন ওয়াই ওয়েন থাকলে এগুলো যে অ্যাডভার্ব হবে, পুরো ক্লজটা যে অ্যাডভার্ব হবে এরকম না। আপনি বুঝতে হবে। দেখুন রিজন কি কারণ, প্রশ্নের উত্তর আসতেছে ওয়াই আই হেট হার, তাকে আমি কেন অপছন্দ করি, কেন ঘৃণা করি, এই কারণ। তাহলে নাউনকে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি হয়? অ্যাডজেক্টিভ ক্লজ হয়। এটা একটা ক্লু, ঠিক আছে। এই ক্লু দিয়ে আপনি চেক করতে পারেন। আবার আরেকটা ক্লু বলছি যে যদি রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন কিংবা রিলেটিভ অ্যাডজেক্টিভ এরা যদি কোনো অ্যান্টিসিডেন্ট নেয় তাহলে সেটা কি হবে? আপনার অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এই ক্লু দিয়েও আপনি কি করতে পারেন? চেক করতে পারেন। দুটোই আপনার জানতে হবে, দুটা দিয়ে আপনি ফিল করতে হবে, ওটাকে অনুভব করতে হবে ব্যাপারটা। দ্য রিজন ওয়াই আই হেট হার, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। আপনাকে ক্লজ আইডেন্টিফিকেশনে এটা আসবে। সো এগুলো ভালো করে একটু পড়বেন, ওকে। সো একজন প্রশ্ন করেছেন হোয়াট ইজ অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট যদি না জানেন তাহলে আগের ক্লাসগুলো করবেন। শরীফুল ইসলাম ভাই, আপনি মনে হয় নতুন আসছেন, আপনি একটু ভালো করে আগের ক্লাসগুলো দেখবেন, তারপর আমি বলে দিই। দেখুন অ্যান্টিসিডেন্ট হচ্ছে যখন কোনো একটা রিলেটিভ প্রোনাউন কিংবা রিলেটিভ অ্যাডভার্ব কিংবা রিলেটিভ অ্যাডজেক্টিভ কোনো একটা জিনিসকে টার্গেট করে কথা বলে। যেমন এখানে রিজনকে টার্গেট করে কথা বলছি না? দ্য রিজন ওয়েন আই হেট হার, ওয়াই আই হেট হার, যে কারণে আমি তাকে, দেখুন এই যে কারণটাকে টার্গেট করে কথা বলছি, এই কারণে এটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়, ওকে। সো এটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার এবং আপনারা বুঝে গেছেন। আমরা একটু খটকা লাগিয়ে দিই, হ্যাঁ, খটকা মনে করেন যে যাতে আপনি বুঝতে না পারেন, একটা খটকা লাগাচ্ছি। আই ওয়ান টু নো why you hate me, বলেন তো। মানে ঝটপট আনসার করুন। বলেন তো why I hate me, এটা কি ক্লজ? কি ক্লজ হতে পারে এটা?
এটা ধরেন 1 নাম্বার বাক্যে এটা কি ক্লজ হবে বলবেন। সেম ধরেন আরেকটা প্যাটার্ন আমরা নিব, এখানে সেম ক্লজ নিব, একটু ভালো করে খেয়াল করবেন। সেম ক্লজ নিব। এবার যেটা করব সেটা হচ্ছে এই যে একটু স্পেস করে কি করব, আস্তে করে এখানে লিখব আই ওয়ান্ট টু নো দ্য রিজন, I want to know the reason why you hate me। বলেন তো 2 নাম্বারটা কি ক্লোজ হবে? দেখি কে কি নাম্বার দিয়ে করবেন, 1 2 নাম্বার দিয়ে করবেন। I want to know why you hate me, I want to know the reason why you hate me। এই দুটা যারা বুঝবে, এই দুটা যারা আনসার করতে পারবে তারা আসলে ব্যাপারটা বুঝে গেছেন, ঠিক আছে? আমরা পরের টপিকসে যেতে পারি। নাউন এবং অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? অন্তর দেই অ্যাডভার্বিয়াল বলছেন কেন, বুঝতে পারলাম না। নাউন এবং অ্যাডজেক্টিভ যারা আনসার করেছেন তাদের আনসার কারেক্ট হয়েছে, ঠিক আছে? নাউন এবং অ্যাডজেক্টিভ। সো খেয়াল করেন এখানে কাহিনীটা কি, এখানে আপনি এই সেন্টেন্সটা যখন বলছেন এখানে কোনো অ্যান্টিসিডেন্ট ছিল না, এই নো ভার্বের অবজেক্ট হচ্ছে এই ক্লজটা। কি জানি, দেখুন আপনি এখন প্রশ্ন করবেন কি কাকে, এখন প্রশ্ন করবেন ভার্বকে। ভার্বকে বলতেছেন কি জানি না, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। কি জানতে চাই, ভার্বকে আপনি প্রশ্ন করতেছেন কি জানতে চাই, উত্তর আসতেছে তুমি কেন আমাকে হেট করো এটা জানতে চাই, তুমি কেন আমাকে হেট করো এটা জানতে চাই। তাহলে উত্তর আসতেছে কোনটা, এটা ভালো করে খেয়াল করবেন। মানে ওয়াই থাকলেই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে এরকম না। আই ওয়ান্ট নো, আমি জানতে চাই। কি জানতে চাই, ওয়াই ইউ হেট মি, তুমি আমাকে কেন ঘৃণা করো এটা জানতে চাই। আবার দ্বিতীয় সেন্টেন্সে দেখুন, আই ওয়ান্ট টু নো দ্য রিজন, আমি কারণটি জানতে চাই। ওয়াই ইউ হেট মি, তুমি আমাকে কেন ঘৃণা করো এই কারণটি জানতে চাই। এখন প্রশ্ন করবেন কাকে, দেখুন এটাকে, কারণটা কি, দেখুন আপনি প্রশ্ন করতেছেন কাকে, কারণটা কি, কারণটা জানি কি ভাই, কারণটা হচ্ছে তুমি আমাকে কেন হেট করো, কারণটা জানি কি, কারণটা হচ্ছে তুমি আমাকে কেন হেট করো। তার মানে এই রিজনকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করতেছে এই ক্লজটা, এই কারণে এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়। এটা একটা ক্লু নাম্বার 1। আপনি এটা দিয়েও চেক করতে পারেন যে নাউনকে প্রশ্ন করা হচ্ছে, নাউনকে প্রশ্ন করে যদি ক্লজ পাওয়া যায় তাহলে সেটা কি অ্যাডজেক্টিভ ক্লজ, এটা একটা ক্লু। দ্বিতীয় ক্লু হচ্ছে এটা একটা রিলেটিভ অ্যাডভার্ব, এই রিলেটিভ অ্যাডভার্বে অ্যান্টিসিডেন্ট আছে, সে কারণে এটা দিয়ে যে ক্লজটা হবে সেটা হবে কি অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। মনোযোগ দিয়ে শুনবেন ভাই, আমি যে কথাগুলো বলি সেগুলো শুনবেন, তাহলে বুঝতে পারবেন। দুটা ক্লু বলেছি। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝে গেছেন। যদি না বুঝেন তাহলে ভিডিওটা আবার দেখবেন, পিডিএফ ফাইলটা একটু ঘাঁটবেন, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমরা নেক্সট টপিক্সে চলে আসি। এই যে আমরা বলছিলাম যে একটা কোশ্চেন করেছিলেন একজন, যে আমরা রিলেটিভ ক্লজের মধ্যে কখন কমা হবে কখন কমা হবে না, রিলেটিভ ক্লজ উইথ কমা অ্যান্ড উইথ নট কমা, কমা কখন হয় এবং কখন হয় না, ঠিক আছে? এটা ডিপেন্ড করে রিলেটিভ ক্লজের দুটি প্রকারভেদের উপর। কয়টা প্রকারভেদ? দুটি প্রকারভেদ। একটাকে বলা হয় ডিফাইনিং, একটাকে বলা হয় কি ডিফাইনিং রিলেটিভ ক্লজ, আর একটাকে বলা হয় নন ডিফাইনিং। ডিফাইনিং এবং নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ যারা জানেন না ঘাবড়ানোর দরকার নেই, আমরা এখানে বলবো। যদি কোনো একটা ক্লজ ডিফাইনিং হয় তাহলে নো কমা, কি নো কমা, যদি ডিফাইনিং হয় নো কমা। নন ডিফাইনিং ক্লজ হলে কমা দিয়ে সেপারেট করে ফেলতে হবে, কমা দিয়ে কি করতে হবে, সেপারেট করে দিতে হবে এই ক্লজটাকে। আমরা কিন্তু এতদিন ক্লজ মেকিং করেছি, বিভিন্ন ধরনের ক্লজ শিখেছি আমরা, ঠিক না? বিভিন্ন ধরনের ক্লজ শিখেছি। ক্লজ কীভাবে আপনি লিখবেন, ক্লজের মাথায় কি থাকে বলেন তো? আমরা প্রত্যেকটা ক্লজের মাথায় দেখছি কি, প্রত্যেকটা ক্লজের মাথায় এই WH ওয়ার্ড থাকে। কি হিসেবে থাকে, কি হিসেবে থাকে বলেন তো? প্রত্যেকটা ক্লজের মাথায় দেখলাম WH ওয়ার্ড থাকে, এবং এই WH ওয়ার্ডগুলো কি হিসেবে থাকে? তিনটা জিনিস হিসেবে থাকতে পারে। একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে থাকতে পারে, রিলেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে থাকতে পারে, আবার রিলেটিভ, এইমাত্র যেটা শিখলাম রিলেটিভ অ্যাডভার্ব হিসেবেও থাকতে পারে।
সো রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডজেক্টিভ এবং রিলেটিভ প্রোনাউন এই তিনটা ক্যাটাগরি হিসেবে থাকতে পারে এই একটা ক্লজের মধ্যে। এই ক্লজটাকে বলা হয় রিলেটিভ ক্লজ এবং এই রিলেটিভ ক্লজটা ডিফাইনিং হতে পারে, আবার আপনার নন ডিফাইনিং হতে পারে। ডিফাইনিং মানে হচ্ছে এটা আবশ্যকীয়, এটা দরকার, এটা প্রয়োজন। আর নন ডিফাইনিং হচ্ছে কি এটা দরকার না, এটা প্রয়োজন নেই। ঠিক আছে, এই ব্যাপারটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। ওকে, আমরা এখন আপনাকে ধরেন একটা জিনিস দিলাম যে একটা সেন্টেন্স লিখলাম, ধরেন চিলড্রেন। খেয়াল করেন চিলড্রেন, এই চিলড্রেন শব্দটা আমরা ইউজ করলাম। চিলড্রেন কারা বলেন তো? চিলড্রেন কারা? চিলড্রেন হচ্ছে কারা? পৃথিবীর সব শিশুকে আমরা চিলড্রেন বলছি, এটা হচ্ছে একটা কমন নাউন, ঠিক না? এই চিলড্রেন বলতে আপনি আপনার ভাষার কোনো চিলড্রেনকে আমরা বুঝাই নাই। সো চিলড্রেন একটা কমন একটা শব্দ, শিশুরা, শিশুরা। চিলড্রেন হু হেট চকোলেট বা চকলেট, হু হেট চকলেট। চিলড্রেন হু হেট চকলেট, চিলড্রেন হু হেট চকলেট আর আনকমন। চিলড্রেন হু হেট চকলেট আর আনকমন। খেয়াল করেন এই জায়গায় আমরা যে সেন্টেন্সটা এখানে লিখেছি, এই সেন্টেন্সটার দিকে ভালো করে একটু খেয়াল করেন। এখানে এই যে হু হেট চকলেট, এটা একটা ক্লজ, আমরা এখানে কমা দেইনি। কারণ কি? দেখুন এখানে আমি চিলড্রেন হু হেট চকলেট আর আনকমন, বলেন তো এখানে আমি কোন শিশুদের কথা বলছি? কোন শিশুদের কথা বলছি? শিশুরা কি এখানে পৃথিবী, এই শিশুরা বলতে এটা পুরো পৃথিবীর শিশুরা বলছি, ঠিক আছে? চিলড্রেন মানে কি সারা পৃথিবীতে যত শিশু আছে সব শিশু, ঠিক আছে? কিন্তু আমি যখন এই ক্লজটা লিখলাম তখন কিন্তু আমাদের কি হয়েছে, একটা সুনির্ধারিত হয়ে গেছে না? সব শিশু না, যেসব শিশুরা চকলেট ঘৃণা করে, যেসব শিশুরা চকলেট ঘৃণা করে। দেখুন আমি যদি এখান থেকে এই ক্লজটা নিয়ে নিতাম, এই ক্লজটা যদি না দিতাম, আমি এই ক্লজটা যদি না দিতাম তাহলে আমাদের সেন্টেন্সটা হতো কি? সেন্টেন্সটা হতো এটা, ঠিক না? সেন্টেন্সটা হতো কি যে চিলড্রেন আর আনকমন, চিলড্রেন আর আনকমন, এটা একটা কথা। চিলড্রেন আর আনকমন, চিলড্রেন আর আনকমন। আমি কিন্তু এটা এটা মানে কি শিশুরা আনকমন, কিন্তু আমার কথা কিন্তু এটা না যে শিশুরা আনকমন, পৃথিবীর সব শিশুরা কিন্তু আনকমন না। আমার কথা হচ্ছে কি, আমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে ভালো করে খেয়াল করেন, আমার কথা হচ্ছে ওই শিশুরা আনকমন যেই শিশুরা কি চকলেট অপছন্দ করে। দেখুন যেই শিশুরা চকলেট অপছন্দ করে তারা আনকমন। তাহলে দেখুন এটা থাকলে এক কথা, এটা না থাকলে আরেক কথা, ঠিক না? এটা যদি না থাকে তাহলে হচ্ছে কি চিলড্রেন আর আনকমন মানে শিশুরা আনকমন, কিন্তু এটা থাকলে হচ্ছে কি যেসব শিশুরা চকলেট ঘৃণা করে তারা আনকমন। তার মানে কি এই ক্লজটা এখানে কি, এই ক্লজটা থাকলে এক কথা হয়ে যায়, না থাকলে আরেক কথা হয়ে যায়। তার মানে এই ক্লজটা ডিফাইন করে শিশুদের কারা আনকমন, তাদেরকে ডিফাইন করে, তাদেরকে আইডেন্টিফাই করে, তাদেরকে শনাক্ত করে, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এই ক্লজটা এখানে কি গুরুত্বপূর্ণ, কারণ আমি এই ক্লজটা ছেড়ে দিলে বুঝাচ্ছি পৃথিবীর সকল শিশুরাই কি আনকমন। কিন্তু আমি আসলে পৃথিবীর সকল শিশুকে আনকমন বলছি না। যেসব মানুষ, যেসব শিশুরা আসলে চকলেট ঘৃণা করে, কারণ সচরাচর কি শিশুরা চকলেট পছন্দ করে, কিন্তু যেসব শিশুরা চকলেট ঘৃণা করে তারা আনকমন। সো এই ক্লজটা এখানে আবশ্যক, এই ক্লজটাকে এখানে দরকার, গুরুত্বপূর্ণ। এই কারণে এই ক্লজটাকে বলা হয় ডিফাইনিং ক্লজ, ঠিক আছে? এই ক্লজটাকে ডিফাইনিং বলা হয় এবং এখানে কোথাও আপনি কমা ইউজ করবেন না। ব্যাপারটা বুঝাতে পেরেছি কিনা দেখুন, এখানে আপনি কমা ইউজ করতে পারবেন না। বাট আমরা আরেকটা ক্লজ আপনাকে দেখাই যেটা হবে নন ডিফাইনিং, ঠিক আছে? যেটা হবে কি নন ডিফাইনিং। তো আমরা আরেকটা ক্লজ দেখাই, তাহলে ব্যাপারটা আপনার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরেন লিখলাম যে রাকিব's mother, রাকিব's mother, ঠিক আছে? রাকিবের মা।
সো এখানে খেয়াল করেন রাকিবের মা একজন ব্যক্তি, ঠিক আছে, রাকিবের মা, রাকিবস মাদার। তারপর আমরা ধরেন বললাম হু লিভস ইন লন্ডন, who lives in London has 4 grandchildren. সো খেয়াল করেন এখানে আমি যে সেন্টেন্সটা লিখেছি, সেন্টেন্সটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে সেন্টেন্সটা আসলে কি বোঝাতে চাচ্ছি। সো এই জায়গায় আমরা যে রিলেটিভ ক্লজটা লিখেছি সেটা হচ্ছে কি, হু লিভস ইন লন্ডন হ্যাজ 4 গ্র্যান্ডচিলড্রেন, তার 4টি নাতি নাতনি আছে। বলেন তো এখান থেকে যদি আমি আমার এই ক্লজটাকে নিয়ে যাই তাহলে আমি কি যে কথা বলতেছিলাম সেই কথা কি চেঞ্জ হয়ে যাবে? দেখেন তো, আমি যদি এটাকে নিয়ে যাই, ধরুন নিয়ে গেলাম রাকিবস মাদার হ্যাজ 4 গ্র্যান্ডচিলড্রেন, রাকিব মাদারের 4জন নাতি নাতনি আছে। দেখুন এটা কি চেঞ্জ হয়েছে? এবার আমি এটা দিলাম, এটা দেওয়ার পর কি হলো, রাকিবস মাদার হু লিভস ইন লন্ডন, যিনি লন্ডনে বসবাস করেন। এটা আসলে কি একটা অতিরিক্ত একটা তথ্য দিছি, রাকিবের মা সম্পর্কে একটু বাড়ায় বলছি যে উনি লন্ডনে বসবাস করে। কিন্তু এখানে লন্ডনে বসবাস করতে হবে কোনো, এখানে দেখুন এটার মধ্যে কোনো প্রভাব নাই। আছে রাকিবের মায়ের 6জন নাতি নাতনি আছে, এটার মধ্যে তিনি লন্ডনে বসবাস করে, এটার কোনো প্রভাব নাই। এটাকে আপনি কেটে দিলে, এখান থেকে কেটে দিলে কি হয় না, কোনো প্রভাব পড়ে না। বাট আগেরটা দেখেন, আগেরটা আমি যদি এটা কেটে দিই কি হয়, কেটে দেন, চিলড্রেন আর আনকমন, শিশুরা আনকমন। কিন্তু আপনি কথাটা এটা বলতে চান না, আপনি কথাটা বলছেন কি যে যেসব শিশুরা চকলেট ঘৃণা করে তারা আনকমন। তার মানে এটা থাকলে আকাশ পাতাল একটা ব্যবধান হয়ে যায়। সো যেখানে এরকম ব্যবধান হয়ে যায় সেটাকে বলবেন ডিফাইনিং ক্লজ। আর যেখানে আপনি ক্লজটাকে বাদ দিয়ে দিলেও আপনার কি যে যা বলতে চাচ্ছেন তা অক্ষুণ্ণ থাকে। আপনি বলতে চাচ্ছেন রাকিবের মায়ের 4জন কি আছে, শিশু সন্তান আছে বা নাতি নাতনি আছে। সো এটা আপনি দিলেও 4জন নাতি নাতনি আছে, না দিলেও 4জন নাতি নাতনি আছে। এই ক্ষেত্রে আপনি এই ক্লজটাকে কি করবেন, এই ক্লজটাকে কমা দিয়ে সেপারেট করে দিবেন। যদি ক্লজটা মাঝখানে থাকে তাহলে দুই পাশেই কমা, মাঝখানে থাকলে দুই পাশেই কমা, এক পাশে থাকলে একদিকে কমা, ঠিক আছে। দুই পাশে যে মাঝখানে ক্লজটা যদি এখন মাঝখানে, তাহলে এখানেও কমা দিবেন, এখানেও কমা দেবেন। ওকে, সো আশা করি এই ব্যাপারটা আমি বুঝাতে পেরেছি। অনেকে গট ইট বলেছেন। সো আমরা ডিফাইনিং এবং নন ডিফাইনিংয়ের ব্যাপারটা বুঝেছি, এবং সেন্টেন্সের মধ্যে যখন ডিফাইনিং ক্লজ হবে তখনই কেবল আপনি কি করবেন, তখনই কেবল আপনি কমা ইউজ করবেন না। আর যদি সেটা নন ডিফাইনিং হয় তাহলে আপনি কি করবেন, সেখানে কমা দিয়ে সেপারেট করে দিবেন। এখন আপনি আগের যে সেন্টেন্সগুলো মেকিং করেছেন রিলেটিভ প্রোনাউন দিয়ে, এখন আপনি চেক করবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে ডিফাইনিং এবং নন ডিফাইনিংয়ের ব্যাপার স্যাপার। এই কথাটা, এই সেন্টেন্সটা আশা করি আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে। আমাকে একটু জানাবেন ক্লিয়ার কিনা। একদম পানির মতো ক্লিয়ার হবে। এখন আপনি জাস্ট একটু প্র্যাকটিস করবেন, বাসায় একটু প্র্যাকটিস করবেন, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ক্লিয়ার বলেছেন। সো আমরা যারা ক্লিয়ার না ভাই, আমি আপনাদের বলি, আপনারা এখানে এসেছেন একটা মানে কোর্স করতে এসেছেন, টাকা পয়সা দিয়ে এসেছেন। সো এখান থেকে আমি চাই সর্বোচ্চটুকু শিখবেন, ভালো করে শেখার জন্য এখানে আসছেন। যদি ক্লিয়ার না হয় আপনি পিডিএফটা একটু ভালো করে পড়বেন, ঘাঁটবেন, সেই সাথে পিডিএফটা ঘেটে ঘুটে যদি আপনার মনে হয় আপনি এটা বুঝতেছেন না, এই সেন্টেন্সটা বুঝতেছেন না, তাহলে আপনি কী করবেন, আপনার ফেসবুক গ্রুপে, আমাদের সিক্রেট ফেসবুক গ্রুপে পোস্ট করবেন যে আমি এটা বুঝি নাই। শুধু এভাবে বলবেন না যে আমি বুঝি নাই, বলবেন যে ভাই আপনি তো এরকম বলছিলেন মুখ দিয়ে বা বইয়ে এরকম লেখা, কিন্তু ওইরকম হলো কেন, এরকম প্রশ্ন করবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। ওকে, সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার আপনাদের কাছে। আমরা নেক্সট ক্লাসে চলে যাব।
আজকে এ পর্যন্তই পড়া, আর সামনের দিকে যাচ্ছি না। তবে আমরা একের জি ক্লাসে একটু প্রবেশ করতে পারি। সেটা হচ্ছে কি, একের জি ক্লাসটা খুবই ছোট একটা ক্লাস, আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, আমরা আজকে এই পর্যন্তই রাখলাম। আমরা আর যাচ্ছি না বাইরে, সামনের দিকে। নাকি যাব, নাকি প্রেশার হয়ে যায়? একটু দ্রুত বলবেন, আপনারা বললে আমি ডিসিশন নিতে পারি খুব সহজে। বেশিরভাগ মানুষ যেটা বলে আমাকে সেটা ফলো করতে হবে, ঠিক আছে? আজকে থাকুক, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে? তবে ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়বেন, বাসায় পড়বেন ভালো করে। ওকে, থাকলো আজকে এই পর্যন্ত।